প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলি একটু দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: এবার বাড়ল বিদ্যুতের দাম, সরকারের উপর চাপ বাড়বে, মানুষের উপর চাপ বাড়বে, সরকারের উপায় ছিল না, বলেছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: বিদ্যুতের রেকর্ড মূল্য বৃদ্ধি, খুচরায় গড়ে প্রতি ইউনিটে বেড়েছে 1 টাকা 59 পয়সা, জুন থেকেই কার্যকর। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: বিদ্যুতের দামে লাভ, বাড়ছে সংসার, কৃষি ও শিল্পের ব্যয়, গড়ে ইউনিট প্রতি খুচরা দাম 1 টাকা 52 পয়সা বৃদ্ধি, কিলোওয়াট প্রতি গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে 10 টাকা 63 পয়সায় বাড়ল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: এবার বিদ্যুতের দাম বাড়ল, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। মন্ত্রীর পদত্যাগ পাহাড়িদের মনে ক্ষত তৈরি করেছে, এটি উপজাতিদের একটি মন্তব্য। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: জনমনে প্রশ্ন, হাদি হত্যায় মাস্টার মাইন্ডকে, মমতার বক্তব্যে তুলপাড়, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল সবটাই জানি, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবজমিনের প্রধান শিরোনাম: মমতার দলও গেল, বিদ্রোহীদেরই তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি স্পিকারের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ, গ্রাহক বিদ্যুতের মূল্য বৃদ্ধির চিত্র, গ্রাহক পর্যায়ে গড়ে বাড়ল 16.68%, পাইকারিতে বাড়ল 19.85%। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: রয়্যালিটি কমিয়ে 200 কোটির রাজস্ব ফাঁকি, মাতারবাড়ি প্রকল্পে বালু উত্তোলন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম: বেরিয়ে চলেছে ব্যয়, মূল্যস্ফীতি হবে, জিনিসপত্রের দাম বাড়বে, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তাদের প্রতিবেদন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: সন্ত্রাসীদের এনআইডি ব্লকের পরিকল্পনা, নতুন তালিকা হচ্ছে, রাঘব বোয়ালদের সহায়তা করলে স্বজনরাও ফাঁসবেন, ভাসমান অপরাধী নিয়ে দুশ্চিন্তা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: বিদ্যুতের দাম বাড়ল, গ্রাহক পর্যায়ে 16.68, পাইকারিতে 19.85%। চলতি মাস থেকেই কার্যকর, জনজীবন, শিল্প ও অর্থনীতিতে নতুন চাপ, বাড়তি আয় হবে 13,000 কোটি টাকা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: সংস্কার না করে মূল্য বৃদ্ধির পুরনো পথে নতুন সরকার, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল 16.68%। ডেইলি স্টারের প্রধান শিরোনাম: পাওয়ার প্রাইসেস আপ 16.7% অন অ্যাভারেজ। নিউজের প্রধান শিরোনাম: পাওয়ার প্রাইসেস আপ 16%। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: বিইআরসি রাইজেস পাওয়ার ট্যারিফ আপ টু 20% অ্যামিড লোডশেডিং। তো স্যার, এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। প্রত্যেকটা সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল বিদ্যুতের দাম বাড়ানো, গতকালকে যেটি বাড়ানো হয়েছে। তো এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে বিদ্যুতের দাম বাড়ানো কতটা যৌক্তিক, এবং না বাড়িয়েই বা সরকারের কোনো উপায় ছিল কিনা? শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে এই আলোচনাটা ছিল যে শীঘ্রই হয়তো আমাদের বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণ করা হবে। আপনি দেখেন, এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর মধ্যপ্রাচ্যে যে সংকট, সেই সংকটের ফলে আমাদের যে জ্বালানির উপর চাপ পড়েছে, সেই চাপ মোকাবেলা করার জন্য সরকার ইতিমধ্যেই 2 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছেন, এবং এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে মানুষের জনজীবনের যে চাপ, সেই চাপের মধ্যেই এখন বিদ্যুতের যে গতকাল মূল্য বৃদ্ধি করা হলো, এবং এটি বলা হচ্ছে যে রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুতের। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদ্যুতের উৎপাদন ব্যয়, সঞ্চালন, বিপণনের যে ব্যয়, সেই ব্যয়ের
সমন্বয় করার জন্য এই বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। এবং এই আলোচনাটিও আছে যে আমাদের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ায় IMF দীর্ঘদিন ধরে আমাদের যে ঋণ প্রদানের যে তারা শর্তগুলো যেগুলো আরোপ করেছিল, সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সরকারের যে ভর্তুকি, সেই সরকারের ভর্তুকি এটি ক্রমান্বয়ে হ্রাস করে এটি একেবারে শূন্য পর্যায়ে নিয়ে আসার জন্য। এখন পর্যন্ত এই যে বিদ্যুতের জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরেও কিন্তু সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই মূল্য বৃদ্ধির কারণে বছরে সরকারের বাড়তি আয় হবে 13,000 কোটি টাকা। বাংলাদেশ এমন একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা সকলেই জানি যে এখানে বিগত ফ্যাসিবাদী সরকারের যে সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার এবং এরপরে যে অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, সেই 1.5 বছরে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক খাতে যে স্বস্তি আসার যে জায়গাটার প্রত্যাশা ছিল সেটাও কিন্তু হয়নি। ফলে এই সরকারকে অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ মাথায় নিয়ে ক্ষমতায় আসতে হয়েছে, সরকার দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে এবং সেইখানে এই মধ্যপ্রাচ্যের সংকটটা এটা মরার উপর খাড়ার ঘা হিসাবে সরকারের জন্য আরও একটা বড় চাপ তৈরি হয়েছে। এখন এই চাপ মোকাবেলা করার জন্য সরকার ইতিমধ্যেই জ্বালানি তেলের মূল্য 2 বার বৃদ্ধি করেছে এবং এখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই যে 3 দফায় মানে 3টা জ্বালানি, তেল এবং বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি, এটির শিকার হবেন আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, যাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, সেই মানুষগুলোর উপর মূল্যস্ফীতিজনিত ধাক্কাটা হবে। বিদ্যুতের বিল পরিশোধ মানেই হচ্ছে বৃদ্ধি, মানে শুধুমাত্র বিদ্যুৎ বিল পরিশোধের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। আপনার শিল্প উৎপাদন, কৃষি, যে সেচ এবং মানুষের যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য, সব কিছুতেই এর একটা প্রভাব পড়বে। তাৎক্ষণিকভাবে এটি বোঝা না গেলেও এটা কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এই মানুষের উপর একটা বাড়তি চাপ তৈরি হবে। এখন সরকার বলছে যে এর কোনো বিকল্প সরকারের কাছে ছিল না। আপনি অর্থনীতিবিদ ডক্টর জাহিদের একটা মন্তব্যও বলেছেন যে সরকারের কাছে কোনো বিকল্প ছিল না। আমরাও মনে করি যে এই পর্যায়ে সরকারের কাছে হয়তো আর কোনো বিকল্প ছিল না, কিন্তু কেবলমাত্র মূল্য বৃদ্ধির মাধ্যমেই মানে আপনার ভর্তুকি হ্রাসের বা ভর্তুকির সমন্বয় করার বাংলাদেশের যে চিরায়ত ব্যবস্থাপনা আছে, এইটা থেকেও এখন আমাদের সরকারকে নতুন করে ভাবতে হবে। যেমন বিদ্যুৎ উৎপাদনের প্রথম কথা হলো, আমাদের বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কিন্তু অনেক বেশি। আমাদের যে তেল ভিত্তিক যে আমাদের উৎপাদন যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, সেইগুলোর যে উৎপাদন খরচ আমরা জানি সেটা তো আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে অনেক বেশি। এখন ধরেন আমাদের এই যে তেল ভিত্তিক, এটা থেকে ক্রমান্বয়ে হ্রাস করে আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের যেতে হবে। আপনি পৃথিবীব্যাপী এখন নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে কিন্তু রিনিউয়েবল এনার্জির ব্যাপারে মানে খুব গুরুত্বপূর্ণ অগ্রগতি অনেক দেশেই হয়েছে। বাংলাদেশের সম্প্রতি বর্তমান সরকার রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সৌর বিদ্যুতের উপর খুব গুরুত্ব দিচ্ছেন। আমরাও মনে করি যে ব্যক্তিগতভাবে বিগত সরকার অপরিণামদর্শীভাবে, যেমন ধরেন আদানি, আজকে বোধহয় ইনকেলাবে বা নয়া দিগন্তে একটা সংবাদ আছে যে আদানির কাছ থেকে আগামী 25 বছরে আমরা যে বিদ্যুৎ যে মূল্যে ক্রয় করব এবং সেই জন্য যে বাড়তি অর্থ দিব, সেই জন্য আমাদের পদ্মা, তিস্তা সহ আমাদের কতগুলো প্রকল্প বাস্তবায়নের অর্থ সেখানে কিন্তু আমাদের মানে পরিকল্পনা যে আছে সেইগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখন একটা সময় এসেছে এবং আমি সম্প্রতি শ্রীলঙ্কায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে প্রতিটি আপনার হাইরাজ বিল্ডিং, বসতবাড়ি থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, সরকারি সব জায়গায়, ইভেন আমি মালদ্বীপেও দেখে এসেছি যে তারা সৌর বিদ্যুতের উপরে খুব গুরুত্ব দিচ্ছে। এখন এই যে রুফটপ সৌর বিদ্যুৎ প্যানেল বসিয়ে বিদ্যুৎ নিজস্ব উৎপাদনের, এইটার ব্যাপারে সরকারের প্রয়োজনীয় ভর্তুকি বা সরকারের প্রণোদনা দিয়ে মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার এবং সরকারি অফিস, আদালত, শিল্প কারখানাগুলোতে এগুলো এখন বাধ্যতামূলক করে দেওয়া দরকার। কেবলমাত্র মূল্য বৃদ্ধির মাধ্যমে এই যে ভর্তুকি আপনার মানে সমন্বয় করার যে এই প্রবণতা বা এই যে পদ্ধতি, পুরনো পদ্ধতি, সেইখান থেকে এখন যদি আমরা বিকল্প পথে না যেতে পারি, তাহলে এই যে মানুষ মূল্যস্ফীতিজনিত কারণে আমাদের মানুষের এমনিতেই নাভিশ্বাস একটা অবস্থা, সেই জায়গায় আমাদের নিম্ন আয়ের এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর যে বাড়তি চাপটি পড়বে সেটি সহ্য করতে বেশি দিন মানুষ পারবে না। ফলে সরকারকে এই বিকল্প পথগুলোর কথা এখন বিবেচনা না করলে আমাদেরকে কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের
একটা সংকটের মধ্যে পড়তে হবে। স্যার, আপনি আলোচনা করছেন এবং সংবাদপত্রগুলো যেটা বলছে যে সরকারের উপায় ছিল না, অনেকেই বলছেন অর্থনীতিবিদরা, কিন্তু এই যে গ্রাহক পর্যায়ে 16.68 এবং পাইকারিতে 19.85, তো এটা একটু কম বাড়ালেই কি হতো না? এই মুহূর্তে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, মানুষের যে মানে আয়ের যে ইনকাম যে অবস্থা, তাতে কি এতটা আর একটু কম বাড়ালে হতো কি? জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার এটি আরেকটু সহনীয় মাত্রায় ধাপে ধাপে করে। সামনে আমাদের একটা বাজেট আসে, সেই বাজেট নিয়েও কিন্তু মানুষের একটা দুশ্চিন্তা থাকে যে আমাদের যে IMF, আমাদের যে অর্থনৈতিক সংস্কার, আপনি জানেন যে সরকার নতুন প্রকল্পে ঋণের জন্য IMF এর কাছে কিন্তু আবেদন করেছে ইতিমধ্যে, এবং IMF এর একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। IMF এর আমাদের আবাসিক প্রতিনিধি যেটা আছে সেইখান থেকে একটা বিবৃতি প্রচার করা হয়েছে, এবং সেই বিবৃতিতে তারা সরকারকে অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে জোর তাগিদ দিয়েছে, এবং এই তাগিদের মধ্যে এই যে আমাদের যে ভর্তুকি প্রশ্নগুলো আছে সেইগুলো তারা ঋণ প্রদানের জন্য একটা শর্তারোপ করতে যাচ্ছে। ফলে সরকারের উপর কিন্তু ঋণ না নিয়ে IMF থেকে বা না নিয়ে কোনো সামনে বিকল্প নেই। ফলে সরকারকে তাদের কথাও কিছুটা শুনতে হচ্ছে, কিন্তু এটি সরকার বলছে না। সরকার বলছে যে আমাদের সমন্বয় করার জন্য এই কাজটি করা হচ্ছে। ফলে একটা এই যে চাপ, বাড়তি চাপ, সেই চাপটিও সরকারকে মাথায় রাখতে হয়েছে। কিন্তু এই চাপ থাকলেও আমরা মনে করি যে সরকারকে এই দেশের সাধারণ মানুষের কথাও বিবেচনায় রাখতে হবে। তো সরকার যদি এটি ধাপে ধাপে যদি করতেন, মানুষের সহনীয় একটা জায়গায় গেলে আরেকটা পদ্ধতি নিতে পারতেন, তাহলে সেটি হয়তো ভালো হতো। কিন্তু এক জায়গায় এক লাফে যেটা করা হয়েছে, আগামী দিনে আমাদের বাজেট আছে, সেই বাজেটে নিঃসন্দেহে সরকারকে বলা হয়েছে যে 1000 কত কোটি টাকার তারা নতুন করে কর পরিকল্পনা করছেন। সেই করের বোঝাও কিন্তু সাধারণ ভোক্তা মানুষকেই কিন্তু বহন করতে হবে। তো ফলে একদিকে আগামী বাজেটে যে করের পরিসীমা পরিবৃদ্ধির একটা সম্ভাবনা, আশঙ্কা আছে, এবং এইখানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বিদ্যুতের এই যে একটা বড় লাফ একসাথে দেওয়া, সেটা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর হবে। এবং আমরা মনে করি যে সরকার এই কাজটি করেছেন, এবং আগামীতে পে স্কেলের একটা সামনে মানুষের জন্য একটা প্রতিশ্রুতি আছে। সবগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাটাকে সহজ এবং সহনীয় করার জন্য মূল্যস্ফীতির চাপটা ধরে আমরা মনে করি এটাও যে বিশ্ববাজারে কিন্তু তেলের মূল্য এখন হ্রাস পাচ্ছে, ক্রমহ্রাস পাচ্ছে। তো সেই ক্ষেত্রেও সরকার তেলের মূল্য আবার পুনর্নির্ধারণ করতে পারেন, একটু সময় নিয়ে পুনর্নির্ধারণ করতে পারেন। না হলে এই সাধারণ মানুষের জীবনযাত্রা যদি সহজসাধ্য না হয়, তাহলে সরকারের জন্য প্রতিনিয়তই চ্যালেঞ্জ বাড়বে। স্যার, আপনি বলছিলেন পে স্কেলের কথা। তো আমরা যতটুকু জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারী সব মিলিয়ে 15 থেকে 20 লাখের মতো আছে। তো তাদের জন্য পে স্কেল, কিন্তু যারা বেসরকারি খাতে চাকরি করে, অনানুষ্ঠানিক খাতে, হ্যাঁ, তাদের তো আয় বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখুন, আমি একটা জিনিস, পে স্কেলের সুবিধাভোগী হবে দেশের, আপনি যেটা বলেছেন যে 20 থেকে 25 লাখ মানুষ হয়তো এই পে স্কেলের সুবিধাভোগী হবে। এর বাইরে আমাদের একটা বেসরকারি সেক্টরে একটা বড় সংখ্যক মানুষ আছে। অনানুষ্ঠানিক খাতে আমাদের যে নন ফর্মাল সেক্টরে আমাদের কিন্তু বহুল সংখ্যক মানুষ আছেন যারা এই পে স্কেল দ্বারা কোনোভাবে উপকৃত হবেন না। কিন্তু পে স্কেল প্রদানের ফলে বাজারে যে প্রভাব পড়বে সেইটার কি বলবো যে ঝক্কিটা তাদেরকে মোকাবেলা করতে হবে। তো সেই কারণেই আমরা মনে করছি, এবং আমি আগেই বলেছি যে জিনিসটা এখন এই মুহূর্তে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এবং মানুষের একটা বড় প্রত্যাশা হচ্ছে যে আমার আয়ের সাথে সঙ্গতি রেখে আমার যেন দৈনন্দিন জীবনটা অন্তত পক্ষে সহজ হয়। তো সেই ব্যাপারে আমরা মার্চ মাসে দেখেছিলাম যে মূল্যস্ফীতি একটু কমেছিল, কিন্তু এপ্রিলে সেটা বেড়েছে, মে মাসে আরও বেড়েছে, এবং এই যে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবজনিত কারণে সেটি হয়তো আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। তো সেই কারণে সরকারের এই ব্যাপারে একটা উদ্যোগ দরকার, কার্যকর উদ্যোগ দরকার। এবং আমাদের সামনে কিন্তু LDC উত্তরণের একটা ব্যাপারও সামনে আছে, আপনারা জানেন, এবং সরকারের পক্ষ থেকে এটাকে 3 বছর পেছানোর জন্য বলা হয়েছে, কিন্তু জাতিসংঘ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে সম্ভব কম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাদেরকে LDC উত্তরণের জন্য আমাদের যেতে হবে। সেইটা যদি আমাদের যে LDC থেকে আমাদের যে উত্তরণ হয়ে যায়, গ্র্যাজুয়েশনটা যদি আমাদের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সামনে আরও অর্থনৈতিক চ্যালেঞ্জ অনেক আছে। সম্ভাবনা যেমন আছে তেমন চ্যালেঞ্জও আছে।
তো ফলে সরকারকে এই মুহূর্তে মানে আমরা বিশেষ করে অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আরও সাবধানী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। স্যার, আপনি আলোচনায় বলছিলেন যে সোলার প্যানেলের কথা বিল্ডিংয়ে, তবে দেখা যাচ্ছে যে নতুন যারা বিল্ডিং করেছেন, যেসব বিল্ডিং হয়েছে সরকারি রাজুকের প্রস্তাব অনুযায়ী, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে কিন্তু সোলার প্যানেল আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তারা এই সোলার প্যানেল ব্যবহার করছে না। জি, তো এই ক্ষেত্রে সরকারের একটা বাধ্যবাধকতা বা মনিটরিং জোরদার করা দরকার। এইটা খুব সহজেই এই মনিটরিং আপনার জোরদার করা যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ে যখন আপনার সোলার প্যানেল ব্যবহার করা হবে বা সোলার প্যানেল যদি বসানো হয়, সেটা যদি কার্যকর না রাখা হয়, সেই বিল্ডিংয়ের সংশ্লিষ্ট বিল্ডিংয়ের বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ ব্যবস্থাপনা এটাই কিন্তু আপনার সরকারের কাছে তথ্য প্রমাণ যাবে। আজকে তো গিয়ে যে বাড়ি বাড়ি গিয়ে এগুলো দেখার কোনো ইয়ে নেই। আমাদের আজকে যে সময় আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে মনিটরিং আমরা বৃদ্ধি করছি, আজকে রাস্তায় আসলে আমি এই যে রাস্তায় আসলাম, 2টা ট্রাফিক সিগন্যাল পেলাম, 2টা ট্রাফিক সিগন্যালেই কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু ট্রাফিক সিগন্যালটা ভায়োলেট করছে না। এই যে প্রযুক্তির ব্যবহারের কারণে আপনি আইন প্রয়োগ তৈরি করে সেই আইন প্রয়োগের যদি যথাযথ ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যেও আইন মানার একটা প্রবণতা তৈরি হয়। আর যদি আইন প্রয়োগ না হয় যথাযথভাবে, তাহলে মানুষ আইনের মানে তোয়াক্কা করেন না। ফলে এই যে বলছেন যে আপনি করছেন, এবং গ্রাহকদেরও এটা বুঝাতে হবে যে আপনি সোলার প্যানেল ব্যবহার করলে যে সুবিধাটা, আপনি সার্বক্ষণিক বিদ্যুৎ, আপনি লোডশেডিংয়ের মধ্যে পড়ছেন না। এই বিল্ডিংটার মধ্যে যারা বসবাস করেন তারা দেখবেন নিজেরাই উদ্যোগী হয়ে এটির ব্যাপারে সোচ্চার হবে একটা সময়ে, যে লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা সোলার প্যানেল ব্যবহার করবে। এটা কিন্তু তারা নিজেরাই করবে, মানে যেটা আছে। একটু সময় লাগবে, মানুষের অভ্যস্ত হতে একটু সময় লাগবে, কিন্তু যখন আপনার বিদ্যুতের এই প্রচণ্ড বাড়তি বিলের চাপের মধ্যে তারা যখন না থাকতে চাইবে, তখন কিন্তু তারা সেটা ব্যবহার করবে। জি স্যার, আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে অনেকগুলি পত্রিকা এসেছে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যের নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। জি, তো বছর দেড়েক আগে মাত্র একবার বাড়িয়েছে, এখন আবার যদি এটা হয় সেটা। জি, দেখুন, এটি গতকাল মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণাটি এসেছে, এবং তারা বলছে যে যেসব দেশে ফোর্সড লেবার যেসব দেশে কার্যকর আছে বা ফোর্সড লেবার যে সমস্ত জায়গায় ব্যবহার করা হয়, সেই সমস্ত দেশে মার্কিন আইন অনুযায়ী তারা 10% থেকে 12%, 12.5% সেটা করারূপের একটা প্রস্তাবনা দিয়েছে। এবং এইখানে 60টা দেশের তালিকা আছে, এবং এই 60টা দেশের মধ্যে 10% শুল্ক আর অতিরিক্ত শুল্ক আরোপের যে কয়টা দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা। আমাদের প্রতিবেশী ভারত আছে, জাপান আছে, এরকম অনেক উন্নত দেশও কিন্তু এই তালিকার মধ্যে আছে। তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই যে 19% আমরা যে এখন অতিরিক্ত শুল্কের চাপের মধ্যে আছি, এটা নতুন করে আসে, নিঃসন্দেহে এটি আমাদের বাংলাদেশের জন্য আরেকটা বড় চাপ তৈরি করবে। এবং এইটি এখন পর্যন্ত আমি জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র এটি ঘোষণা দিয়েছে, এখন কার্যকর কিভাবে করবে সেটা এখনও বোধহয় ওরা করেনি। তো বাংলাদেশকে 10% যে শুল্কের আওতায় তারা রেখেছে, সেটা বাংলাদেশের জন্য আমরা মনে করি একটা বড় আবার বাড়তি চাপ তৈরি করবে। তো এই চাপ মোকাবেলায় আগে তো 1% আমাদের কমাতে যে আমরা একটা অসম চুক্তির নিগড়ের মধ্যে আমরা পড়ে গেছি। তো সরকার এখন এটাকে কোনোভাবে আলোচনার মধ্য দিয়ে কোনো সুফল পাবে কিনা বা কোনো পরিবর্তন আসবে কিনা আমরা জানি না, কিন্তু এটা আমাদের জন্য কিন্তু আরেকটা অশনি সংকেত অর্থনীতির জন্য আমাদের। দৈনিক প্রথম আলো একটি শিরোনাম করেছে, সেটি হচ্ছে যে আগের বাস নামেনি পরিকল্পনা এবার ইলেকট্রিক বাসের। অন্তর্বর্তী সরকারের সময় 690টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু 6 মাসেও ডিজেল চালিত এসি বাসগুলো নামেনি। তো এখন ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে। দেখুন, ইলেকট্রিক বাস এটা আমাদের পরিবেশের জন্য একটা পরিবেশ বান্ধব হতে পারে, এবং এই সরকারের পক্ষ থেকে এটির কথা বলা হয়েছে। ঢাকার ট্রাফিক এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে নানা রকমের পরিকল্পনা করেছেন, কিন্তু এই পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখিনি। আপনি দেখেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উল্টো দিকে রাস্তায় আসলে রাস্তায় এক ধরনের মানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল।
1 মাসের মধ্যেই এগুলো কোথায় উঠে চলে গেছে, কিন্তু প্রকল্পের বিশাল অঙ্কের টাকা কিন্তু গচ্ছা গেছে। এবং আমরা এই আপনি 1 দশকের কথাই বলেন, 1 দশকে ঢাকার পরিবহন সেক্টরে কিন্তু অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আপনি মনে করেন যে বিগত বিএনপির সরকারের শাসনামলে 2004 থেকে 6 ঢাকা শহরে কিন্তু উত্তরাতে আমরা এসি বাসে গিয়েছি, কিন্তু আজকে ঢাকা শহরে কোনো আমাদের যে নগর পরিবহনের মধ্যে কোনো এসি বাস নেই। আছে কিনা আমি জানি না, নগর পরিবহনের মধ্যে কোনো এসি। উত্তরাতে আমরা দেখেছি যে এই বাসগুলো গিয়েছে, এবং ঢাকা শহরের যে নগর পরিবহনের মধ্যে যে বাসগুলো, সেইগুলোর যে চেহারা আপনি দেখেন একবার, সেই চেহারাগুলো দেখলে আমার মনে হয় না যে এইগুলোকে কোনো মানে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে মানে মনে হয় আর কি। তো এই অবস্থায় সরকারের এই যে একটা কিছু মানে ইলেকট্রিক বাস নামানোর জন্য, এটা পরিবেশ সহায়ক একটা যান হতে পারে, কিন্তু পরিকল্পনাটা বাস্তবায়ন এবং এগুলো ধরে রাখা, এটা হলো সাস্টেইনেবল একটা প্ল্যান এক্সিকিউট করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলেছেন যে বিগত সরকারের সময় 600 এসি বাস রাস্তায় নামানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন করা হয়নি। মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য এই বিগত সরকারের যে পরিকল্পনাটা ছিল, সেটা যদি আমাদের নগর মানে পরিবহনের ইতিবাচক কোনো পদক্ষেপ হয়, বা এটা যদি যারা বিশেষজ্ঞ আছেন তাদের যদি অনুমতি হয়, সরকারের সেই বিষয়টাও বাস্তবায়ন করা দরকার। কারণ মানুষ, আপনি দেখেন, যদি একটা স্বাচ্ছন্দ্যময় জীবনে, আমি যদি উত্তরায়, আমি এখন এই যেখানে মেট্রো রেলে যেতে পারি, আমি সেখানে কিন্তু আমার নিজের ট্রান্সপোর্ট ব্যবহার করি না। আর মানুষ যদি ভালো পাবলিক ট্রান্সপোর্ট পায়, সেইখানে কিন্তু মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে, এবং ব্যক্তিগত যান এই ব্যবহারটা বন্ধ হবে না, কিন্তু কমে আসবে। এতে এক ধরনের যে জ্বালানি সাশ্রয় হবে, আর ট্রাফিক যে নিয়ম ব্যবস্থা আছে আমাদের, সেখানেও কিন্তু এক ধরনের ইতিবাচক সিদ্ধান্ত হবে। তো আমি এই বিষয়টাকে ইতিবাচক হিসাবেই দেখতে চাই, কিন্তু আমরা মনে করি যে কোনো প্রকল্প আপনি দেখা যায় এই ধরনের নতুনগুলো নিয়ে কিছুদিন পরে সব ডাম্পিং স্টেশনে চলে যায়। এই ব্যাপারে সরকারের সতর্ক। বৈদ্যুতিক বাস পরিচালনার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ আমাদের, সেগুলোর ব্যাপারেও সরকারকে মাথায় রাখতে হবে আর কি। স্যার, আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে বিদ্রোহীদের তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি স্পিকারের, মমতার দলও গেল। এটা একটা সংবাদ। আরেকটি সংবাদ হচ্ছে মমতা ব্যানার্জি একটা কথা ওসমান হাদিকে নিয়ে, হত্যা নিয়ে বলেছেন। এই দুটি বিষয়ে আপনার মন্তব্য শুনছি। জি, দেখেন, ভারতের যে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের যে নির্বাচন, বিধানসভার নির্বাচন হলো, সেখানে মমতা ব্যানার্জির দলের যে শোচনীয় পরাজয়, এবং একটা মমতার, আমরা বলবো যে যুগের যে পরিসমাপ্তি, এটার একটা আলামত। মমতা ব্যানার্জি এই দল পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, দীর্ঘদিন ধরে তিনি সেখানে শাসন করেছেন। কিন্তু দীর্ঘদিন শাসনের পর আপনি দেখবেন গত কয়েক বছর ধরে মমতা ব্যানার্জি অনেক অসহিষ্ণু একজন মানুষ ছিলেন। তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে অসহিষ্ণু, এবং একই সাথে তার যে মানে ভাইয়ের ছেলে যে অভিষেক, তাকে রাজনীতিতে এবং সরকারে এত অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, যেগুলো খুবই বিতর্কের তৈরি করেছে। অভিষেকের কর্মকাণ্ডও সেখানে বিতর্কের তৈরি করেছে, এবং ফলে মমতা ব্যানার্জির দিক থেকে মানুষ এক ধরনের বীতশ্রদ্ধ হয়েছে, এবং যারা বিগত দিনে ক্ষমতার বলয়ের বাইরে ছিল, তাদেরও কিন্তু এক ধরনের বিজেপির এই বিজয়ের পিছনে তারা কাজ করেছে। আর উগ্রবাদ, বিশেষ করে ধর্মীয় উগ্রবাদ ভারতে প্রচণ্ড রকমের একটা কিন্তু আবির্ভাব হয়েছে, সেটারও বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এখন যেটা হয়েছে যে বিজেপি দল সরকার, তারা কিন্তু নির্মূল করার জন্য, মমতাকে এবং তার দলকে নির্মূল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। এবং আপনি দেখেন, মমতার মূল দল আছে, সেইখানে তাকে বাদ দিয়ে একটা বিদ্রোহীদেরকে তৃণমূল হিসাবে দেয়া, এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি বা তৃতীয় বিশ্বের অনেক দেশের রাজনীতিতে এইগুলো কিন্তু আমরা দেখি, যে প্রতিষ্ঠিত বড় শত্রুকে বা প্রতিপক্ষকে প্রতিদমন করার জন্য এটা করা। আর মমতা ব্যানার্জি কালকে যে বক্তব্যটি দিয়েছেন, সেটি নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ, এবং এই ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারেরও একটা কনসার্ন থাকা দরকার। আমাদের দেশে এই বক্তব্যটা কিন্তু সাংঘাতিক রকমের মানে বিতর্ক তৈরি করেছে। সাম্প্রতিক সময় উসমান হাদির ভাই শরীফ উমর হাদি, তারও কিছু বক্তব্য বাংলাদেশের এই উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি করেছে। তো ফলে এই তৈরি করার মধ্য দিয়ে এখন যে মমতা ব্যানার্জি যে বক্তব্যটা বলেছেন, উসমান হাদির হত্যাকারী সেইখানে তিনি গ্রেপ্তার হয়েছেন,
তো সব মিলিয়ে এখন সরকারকে নতুনভাবে এই বিষয়গুলো ভাবা দরকার এবং উসমান হাদির হত্যাকাণ্ডের নেপথ্য যারা আছেন তাদেরকে খুঁজে বের করা খুবই জরুরি, কারণ এই উসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি করেছিল সেটা আমাদের জাতীয় নির্বাচনকেই একটা বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিল। ফলে আমি মনে করি যে এই বিষয়টি সরকারকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং আমাদের এইটার দ্বারা যদি আমাদের এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে যদি কোনো পরিবেশ তৈরি করা, সরকারকে সেই সুযোগটা নিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।